হ্যালো ডিয়ার অ্যাসপিরেন্টস, ওয়েলকাম টু দ্য অফিসিয়াল ইউটিউব চ্যানেল অফ জেনিথ একাডেমি। আমি শান্তনু স্যার। আশা করি তোমাদের এসএলএসটির ইন্টারভিউ প্রিপারেশন ভালোই চলছে। তো অনেকেই তোমরা মেসেজ করছো যে স্যার কবে ইন্টারভিউ হবে, আদৌ ইন্টারভিউটা হবে কিনা, বা এই প্যানেলটা ক্যান্সেল হবে কিনা। তো ইন্টারভিউ কবে হবে এটা তো বলা খুব ডিফিকাল্ট ব্যাপার, কিন্তু আমার যেটা মনে হয় জুনের মধ্যে হয়তো এই প্রসেসটা কমপ্লিট হবে, কারণ অগস্টের মধ্যে রিক্রুটমেন্টটা কমপ্লিট করতে হবে এই প্রসেসটাকে। তো জুনের মধ্যে হয়ে যাওয়ার কথা। তারপর বাকি তো রিক্রুটমেন্ট, কাউন্সেলিং এগুলো থাকবে। তো যেটাই হোক, আমি তোমাদের আগেও বলেছিলাম, সময় নষ্ট করো না। যেরকম তোমরা ইন্টারভিউ প্রিপারেশন নিচ্ছ সেইভাবে নিতে থাকো। কিন্তু এর সঙ্গে একটা প্রশ্ন অনেকেই করছো যে নেক্সট এসএলএসটিটা কবে হবে, আর নেক্সট এসএলএসটিটা হলে তার কোয়েশ্চেন প্যাটার্ন কিরকম হবে, বা সিলেবাসটা কি একই থাকবে নাকি সিলেবাস চেঞ্জ হবে। রিসেন্টলি একটা অ্যানাউন্সমেন্ট তোমরা নিশ্চয়ই শুনেছো যে এক্সামের প্যাটার্নটা একটু চেঞ্জ হচ্ছে, মানে ইন্টারভিউতে যে 20 মার্কস ছিল ইন্টারভিউ আর ডেমোতে, সেটা 10 মার্কস হয়ে যাবে। এবার এই 10 মার্কসের মধ্যে পুরোটাই ইন্টারভিউ হবে না কিছুটা ইন্টারভিউ আর কিছুটা ডেমো থাকবে, সেটা তো এখনো বলা যাবে না যতক্ষণ না নোটিফিকেশন বেরোচ্ছে অফিসিয়াল। তো সেটা পেলে আমি অবশ্যই তোমাদের এই মার্কস ডিভিশনের ব্যাপারটা বলে দেবো। আপাতত যেটা সবারই কনসার্ন সেটা হচ্ছে যে প্রিপারেশন কিভাবে নেব। কারণ অনেকেই তোমরা এসএলএসটির জন্য প্রিপারেশন নিচ্ছ, এখন মকের জন্য প্রিপারেশন নিচ্ছ, কিন্তু সাবজেক্ট কিভাবে পড়বে, কারণ বইটা খুললেই যেন সামনে মনে একটা সমুদ্র, কোথা থেকে শুরু করব আর কোথায় শেষ করব এটাই বোঝা যায় না। তো সেই জন্য আমি তোমাদের আজকের এই ভিডিওতে একটা গাইডলাইন দেব, যেটা ফলো করে তোমরা আপাতত স্টার্ট করতে পারবে। দেখো, সিলেবাস কি হবে সেটা কিন্তু এখনো তো কিছু বলেনি। তো আপাতত আমাদের ওল্ড সিলেবাস ধরেই প্রিপারেশন নিতে হবে। আমার মনে হয় না মেজর কিছু চেঞ্জ হবে, হয়তো অল্প কিছু চেঞ্জ হলেও হতে পারে। কিন্তু এখন যদি তোমরা ওই সিলেবাস চেঞ্জ হওয়ার ভরসায় বসে থাকো, এবার দেখা গেল যে সিলেবাস নতুন সিলেবাস দেওয়ার সঙ্গে আর এক্সামের হওয়ার মাঝখানে বেশি গ্যাপ দিল না, হয়তো 3 মাসের একটা গ্যাপ এলো, তো তখন কিন্তু তোমরা তৈরি হতে পারবে না। এবার তোমরা বলতেই পারো যে স্যার এই যে সিলেবাস যদি চেঞ্জ হয় তাহলে এইগুলো আমার কি কাজে লাগবে। দেখো, লিটারেচার একটা এমন জিনিস, শুধু লিটারেচার নয়, যে কোনো সাবজেক্টই যেখানে ফেলে দেওয়ার মতো কিছু নেই, সবকিছুই তোমার কোনো না কোনো কাজে লেগে যাবে। যদি তুমি যেগুলো পড়ছো সেগুলো যদি তোমার সিলেবাসে নাও থাকে, ইন্টারভিউতে কাজে লেগে যাবে। এবং শুধু ইন্টারভিউ নয়, এক্সামের কোয়েশ্চেনও কিন্তু কাজে লাগবে। কিভাবে কাজে লাগবে আমি তোমাদের বলছি। ভিডিওটা প্রত্যেকে পুরোটা দেখবে, আশা করি দেখলে তোমাদের এই ডাউটগুলো ক্লিয়ার হয়ে যাবে। তো প্রথমে আমি বলি যে 25-এ যে এসএলএসটিটা হয়েছে রি এক্সামটা, তার কোয়েশ্চেনের স্ট্যান্ডার্ডের সঙ্গে কিন্তু আপকামিং এসএলএসটির কোয়েশ্চেনকে গোলাবে না। ঠিক আছে, দুটোর মধ্যে হেল অ্যান্ড হেভেন ডিফারেন্স থাকবে। এখানে যেভাবে যতটা সহজ কোয়েশ্চেন এসছে ওখানে কিন্তু থাকবে না। যথেষ্ট টাফ কোয়েশ্চেন হবে, এবং ভ্যাকেন্সি আমার মনে হয় না হিউজ একটা ভ্যাকেন্সি ডিক্লেয়ার করা হবে। আমাদের নতুন গভর্নমেন্ট হয়তো অল্প অল্প করে রিক্রুটমেন্ট করবে, কিন্তু প্রত্যেক বছর পরীক্ষাটা হবে, যেটা হলে সবার পড়াশোনার একটা এন্থু থাকবে আর কি, মোটিভেশন থাকবে। তো এক্সামের যে কোয়েশ্চেনগুলো আসে বেসিক্যালি 3 রকমের কোয়েশ্চেন আসবে। আমি সাবজেক্টের কোয়েশ্চেনের কথা বলছি, গ্রামারটা বাদ দিয়ে। একটা হচ্ছে টেক্সচুয়াল কোয়েশ্চেন, একটা কনসেপচুয়াল কোয়েশ্চেন, আর একটা হচ্ছে তোমার ব্যাকগ্রাউন্ড রিলেটেড কোয়েশ্চেন। এবার এই টেক্সচুয়াল কোয়েশ্চেন কোনগুলো? তুমি পোয়েম বা শর্ট স্টোরি কিংবা নভেল কিংবা কোনো ড্রামা যেটাই পড়ো, টেক্সট থেকে একদম স্ট্রেট কাট ইনফরমেটিভ কোয়েশ্চেন তোমাকে দিয়ে দেওয়া হবে যে এই ওয়ার্ডটার মানেটা কি, এটা বলতে কি বোঝানো হয়েছে। ঠিক আছে, বা ধরো তোমাকে বললো যে কিটসের হেলেনিজম একটা এক্সাম্পল, কোনটা হেলেনিজমের এক্সাম্পল। তো এরকম কোয়েশ্চেন তোমাকে কিন্তু করা হতে পারে। বা কিটসের ওড টু আ নাইটিঙ্গেলে কোন প্যারাগ্রাফে ফ্লাওয়ারের নাম মেনশন করা আছে, বা আউট অফ দ্য 4 অপশনস কোন ফ্লাওয়ারের নামটা কিটসের পোয়েমে মেনশন করা নেই নাইটিঙ্গেলে। এরকম কোয়েশ্চেন আসবে, যেটা তুমি টেক্সট পড়লে, সেটা শর্ট স্টোরি হতে পারে, সেটা পোয়েম হতে পারে, যে কোনো টেক্সট হোক, টেক্সট পড়লে ভালো করে যদি টেক্সটটা পড়ে রাখো তুমি আনসার দিতে পারবে। আর একটা হয় কনসেপচুয়াল কোয়েশ্চেন, যেটা তোমার টেক্সটটা না পড়লে তুমি বুঝতে পারবে না, কিন্তু টেক্সটের মধ্যে সরাসরি থাকে না। যেমন ধরো এসকেপিজম, কিডসকে আমরা অনেকে এসকেপিস্ট বলি, এটা কি অ্যাকচুয়ালি ট্রু?
তোমাকে ধরো অপশনে দিল যে ট্রু, ফলস, পার্শিয়ালি ট্রু, এরকম করে তোমাকে অপশন দেবে, যেটা তোমার টেক্সটটা পড়লে তুমি যে আইডিয়াটা পাচ্ছ তার উপর বেস করে তোমাকে আনসারটা দিতে হবে। তো কনসেপচুয়াল কোয়েশ্চেনগুলো একটু কমপ্লিকেটেড হয়, কিছু কিছু জায়গাতে হয়তো দুটো অপশনের মধ্যে ধরো কনফিউজ হয়ে গেলে অনেকেই। তো এটা হচ্ছে কনসেপচুয়াল কোয়েশ্চেন। এবার একটা আছে ব্যাকগ্রাউন্ড রিলেটেড কোয়েশ্চেন। ব্যাকগ্রাউন্ড রিলেটেড কোয়েশ্চেনটা কিন্তু অনেকটা ভাস্ট হয়, কারণ তুমি যে ধরো রাইটারের লেখাটা পড়ছো, ধরো আমি কিডসের এক্সাম্পলই দিচ্ছি, কিডস ধরো তুমি পড়ছো, দুটো পোয়েম আপাতত আমাদের এক্সামে এসএলএসটি সিলেবাসে আছে, নাইটিঙ্গেল আর অটম। তো এবার সেখান থেকে কি ধরনের প্রশ্ন আসতে পারে? প্রথম হচ্ছে কিডসের লাইফ সম্বন্ধে জেনে যেতে হবে তোমাকে, যে কিডস কত বছর বয়সে মারা গিয়েছিলেন, কিডসের মানে বাই প্রফেশন তিনি কি করতেন, কিংবা কিডসের ফ্যামিলি সম্বন্ধে ধরো তোমাকে একটা কোয়েশ্চেন করতে পারে, কোন অসুখে তিনি মারা গিয়েছিলেন। এগুলো তো হলো, তার সঙ্গে হচ্ছে কি কিডস কোন এজ থেকে বিলং করতেন, যেটা আমি বারবার বলেছি প্রত্যেকটা রাইটারের এজটা কিন্তু খুব ভালো করে যেতে মনে রাখতে হবে। কিডসের কন্টেম্পোরারি রাইটার কে কে আছে, তাদের থেকে কোয়েশ্চেন করতে পারে। রোমান্টিক এজ রিলেটেড কোয়েশ্চেন আসতে পারে, ক্যারেক্টারিস্টিক্স কি রোমান্টিক এজের, কোন রেভলিউশনটা ইনফ্লুয়েন্স করেছিল রোমান্টিক এজটা। তো এই যে কোয়েশ্চেনগুলো কিন্তু তোমাদের ব্যাকগ্রাউন্ড রিলেটেড কোয়েশ্চেন যেগুলো বলছি সেইগুলো কিন্তু আসতে পারে। তো ব্যাকগ্রাউন্ডটা কিন্তু খুব ভালো করে যেতে হবে, কারণ এটা অনেকটা ভাস্ট। টেক্সচুয়াল কোয়েশ্চেনের থেকে ব্যাকগ্রাউন্ড রিলেটেড কোয়েশ্চেন কিন্তু অনেকটা ভাস্ট, কারণ ওর মধ্যে সবকিছু চলে আসছে। তো এইবার এগুলো তোমার হলো তিনটে টাইপের কোয়েশ্চেন। এবার প্রশ্ন হচ্ছে কিভাবে তোমরা তৈরি করবে, কারণ এটাও খুব ইম্পর্টেন্ট যে আমরা টেক্সটটা যে পড়বো কোনখান থেকে শুরু করব, কোনটা আগে করব। তো এটা অনেকের ভাবতেই সময় চলে যাচ্ছে, কিন্তু পড়ার হচ্ছে না। আমি বুঝতে পারছি এই প্রবলেমটা অনেকেরই হচ্ছে, যেহেতু সামনে পরীক্ষার কোনো নোটিফিকেশন নেই। কারণ আমরা অনেকেই পরীক্ষার অ্যাড দেখে পড়াশোনা শুরু করি, যেটা একদমই ভুল। এখন থেকে প্রত্যেককেই পড়তে হবে, নাহলে কিন্তু পরীক্ষার খুব বেশি সময় তোমাদের দেওয়া হবে না। এই অল্প সময়ের মধ্যে তুমি এতগুলো টেক্সট পড়ে শেষ করতে পারবে না, ঠিক আছে? তো এবার পড়াটা শুরু করবে কিভাবে? দেখো, প্রথমে সবাইকে বলবো প্রত্যেকের একটা ভালো লাগার জায়গা থাকে। কেউ ধরো পোয়েট্রি ভালোবাসে, কেউ ড্রামা ভালোবাসে, কেউ শর্ট স্টোরি পড়তে ভালোবাসে, কারণ নভেল ভালো লাগে। তো লিটারেচারের স্টুডেন্ট যারা আছো তাদের প্রত্যেকেরই নিজস্ব কিছু ভালো লাগা আছে। তো আমি সবাইকে সাজেস্ট করব যার যেটা পড়তে ভালো লাগে সেটা দিয়ে শুরু করো, ঠিক আছে? মানে তোমার যদি পোয়েম পড়তে ভালো লাগে, পোয়েম দিয়ে তুমি শুরু করো। এবার কি পোয়েম দিয়ে শুরু করবে? চেষ্টা করবে এমন টপিকগুলোকে, পোয়েমগুলোকে চুজ করার যেটা 9, 10, 11, 12 কমন আছে। যেমন ধরো কিটস, শেলি, এই কবিতাগুলো মোটামুটি এনাদের কবিতাগুলো কমন। তো এগুলো দিয়ে তোমরা শুরু করতে পারো, তাহলে কি হবে 9, 10, 11, 12 দুটোই কভার করে যাবে। কিন্তু কখনোই কিছুটা 9, 10 পড়লে, কিছুটা 11, 12 পড়লে এইভাবে পড়বে না। তোমার যদি মনে হয় না আমার টার্গেট 11, 12, তাহলে 11, 12 এর সিলেবাসটা ফলো করেই পড়ো। 9, 10 যদি টার্গেট হয়, 9, 10 এর সিলেবাসটা ফলো করে পড়ো। কিন্তু আমি কেন বলছি কমন টপিকগুলো আগে করে নিতে, তাহলে তোমার ওটা দুটোর জন্যই রেডি হয়ে থাকবে, ঠিক আছে? তাহলে কমন টপিক, সেটা পোয়েম হতে পারে, সেটা ড্রামা হতে পারে, শর্ট স্টোরি হতে পারে, যেটা আছে কমন টপিক সেইগুলো দিয়ে আগে শুরু করো, যার যেটা ভালো লাগে। এইবার প্রশ্ন তোমরা তৈরি করবে কিভাবে? তোমরা যদি মনে করো যে আমি টিচারের কাছে ক্লাস করতে পারছি না, বা এখন ফিনান্সিয়ালি আমি অতটা স্টেবল নই যে আমি মান্থলি ফিস দিয়ে বা একটা ইনস্টিটিউটে ভর্তি হব, তো তোমরা সেলফ স্টাডি করতে পারো, কারণ প্রত্যেকেই তোমরা লিটারেচার পড়েছো, তো কম বেশি প্রত্যেকেরই নলেজ আছে। তো কিভাবে তোমরা তৈরি করবে? যেহেতু এখন এমসিকিউ টাইপের কোয়েশ্চেন, এখানে তো নিজে থেকে লেখার কোনো ব্যাপার নেই। ইউ হ্যাভ টু গ্যাদার অ্যাজ মাচ ইনফরমেশন অ্যাজ পসিবল। এটা মাথায় রাখতে হবে। যখন তুমি কোনো টেক্সট পড়ছো, সেই টেক্সট রিলেটেড কি কি কোয়েশ্চেন হতে পারে সেটা কিন্তু খুব ভালো করে তোমায় তৈরি করতে হবে। তার জন্য তোমাকে অবশ্যই একটা রেফারেন্স বইয়ের হেল্প নিতে হবে। যে কোনো একটা রেফারেন্স বই, বা তুমি যদি মনে করো যে আরো আমি 2-3টে বই কিনতে পারবো, সেটাও তুমি কিনতে পারো। কারণ কিছু কিছু রেফারেন্স বইতে কিছু কিছু ইনফরমেশন অনেক সময় ভুল থাকে। ওটা যিনি বই লিখছেন তার দোষ না, অনেক সময় টাইপিং এরর হয়ে যায়। ডিটিপির কাজ করতে গিয়ে অনেক সময় অপশন ভুল থাকে। তো সেটাকে ভেরিফাই করার জন্য অ্যাটলিস্ট 2টো রেফারেন্স বই থাকলে সুবিধা হয়। তারপর তো গুগল আছে, গুগলের হেল্প নিয়ে তোমরা করতে পারো। তোমরা নিশ্চয়ই গ্র্যাজুয়েশন মাস্টার্স যখন করেছো, সেখানে তোমাদের স্টাডি মেটেরিয়াল কিছু দেওয়া হয়েছে, টিচারদের নোটস আছে, তো সেইগুলো নিয়ে তোমরা শুরু করতে পারো। এবার যখনই তুমি পড়ছো তখন প্রত্যেকটা ওয়ার্ডের কিন্তু মিনিং আগে লিখবে। স্পেশালি পোয়েমের ক্ষেত্রে ওয়ার্ডের মিনিং, পোয়েমের নাম লিখে একটা নোট বুক বানাতে হবে, একটা কপি বানাও।
যেখানে প্রত্যেকটা টপিক ধরে ধরে অন্তত একটা টপিকের জন্য 6টা 7টা করে পাতা মানে পেজ ফাঁকা রাখো, দিয়ে তুমি এক একটা টপিক কভার করো। তুমি যদি একটা পোয়েম শুরু করো, ধরো ইউলিসিস পড়ছো, এবার তুমি ইউলিসিসটার থেকে শুরু করছো, এবং টেনিসন সম্বন্ধে ফার্স্ট তোমাকে যেটা করতে হবে, টেনিসন সম্বন্ধে ডিটেল ইনফরমেশন। ঠিক আছে, উনি কোন এজে জন্মেছিলেন, কত সালে জন্মেছিলেন, ইয়ারগুলো খুব ইম্পর্টেন্ট। ওনার কন্টেম্পোরারি রাইটার পোয়েট কারা ছিলেন, হ্যাঁ, তো উনি যে তোমার ইউলিসিস কি ধরনের কবিতা, এই যে ড্রামাটিক মোনোলগ, এবার এই ড্রামাটিক মোনোলগ আর কারা কারা লিখেছেন, এরকমও প্রশ্ন আসতে পারে যে 4টে অপশনের মধ্যে কে ড্রামাটিক মোনোলগে কোনো কবিতা লিখেননি, কোন কবি লেখেননি। ঠিক আছে, এই ধরনের প্রশ্ন কিন্তু আসতে পারে। তো এইগুলো তুমি আগে প্রথমে ব্যাকগ্রাউন্ড রিলেটেড কোয়েশ্চেন লিখে দেখো, প্রচুর কোয়েশ্চেন হবে ওখানে। তারপরে তুমি টেক্সটে ঢুকছো। এবার টেক্সট যখন তুমি পড়বে, প্রত্যেকটা বিশেষ করে পোয়েমের প্রত্যেকটার মিনিং, প্রথমত লিটারারি মিনিং, তার ইনার মিনিং, তার সঙ্গে তোমার ফিগার অফ স্পিচ, খুব ভালো করে ফিগার অফ স্পিচগুলো কিন্তু তৈরি করতে হবে, এবং ফিগার অফ স্পিচগুলোর জন্য আলাদা একটা জায়গা করবে যেখানে সমস্ত কবিতার ফিগার অফ স্পিচ লেখা থাকবে। ঠিক আছে, তো ফিগার অফ স্পিচগুলো তুমি লিখলে উইথ ডেফিনিশনগুলো লিখেও রাখতে পারো, মনে রাখতে পারলে খুব ভালো। ঠিক আছে, তো এই যে জিনিসগুলো তোমায় কিন্তু স্টেপ বাই স্টেপ সাজাতে হবে। দেখবে এটা যদি তুমি করো, তোমার মনে হবে যেন একটা বছর আমার কম পড়ে যাচ্ছে। এই যে তোমরা বসে বসে সময় নষ্ট করছো বা ভেবে সময় নষ্ট করছো, আগে সিলেবাস দিক তারপরে আমি পড়াশোনা শুরু করব, তখন প্রবলেমটা কি হবে, যে তুমি ফ্লোটা হারিয়ে ফেলবে। ফার্স্ট অফ অল আমাদের যেটা দরকার, ফ্লোয়ের মধ্যে আসা। পড়াশোনা দেখবে ওই দুম করে যদি এখন, এই যে আমি বলছি, এখন এজ লিমিট 45 করে দিচ্ছে অনেক পরীক্ষারই, মানে 5 ইয়ার্স এক্সপ্যান্ড করেছে, মানে এক্সটেন্ড করেছে আর কি, এজ রিল্যাক্সেশন। এবার ভাবো যে যার বয়স ধরো 42, সে নিশ্চয়ই সরকারি চাকরির জন্য বসেনি, সে নিশ্চয়ই কোনো একটা প্রাইভেট জব করছে বা কিছু না কিছু করছে, তারও ফ্যামিলি হয়ে গেছে, ফ্যামিলির অনেক রেসপন্সিবিলিটি আছে। এবার এই সমস্ত কিছু করে একটা 42-43 বছরের ভদ্রলোক বা ভদ্রমহিলার পক্ষে এই প্রিপারেশনটা শুরু করা কিন্তু ইটস টু টাফ। কারণ সে হয়তো ফ্লোতেই নেই, বহুদিন হয়তো পড়াশোনা থেকে ডিটাচ। এবার দুম করে তাকে যদি বলা হয় বিসিএস এর প্রিপারেশন নাও বা এসএলএসটি প্রিপারেশন নাও, তার পক্ষে কিন্তু ব্যাপারটা এতটা ইজি হবে না। কারণ বই খুললেই তো আর সব মনে থাকবে না, তোমাকে তো মানে সেই মেন্টালিটিটাও দরকার। ঠিক আছে, তো এখন থেকে তোমরা যদি পড়াশোনাটা শুরু করো, দেখবে তোমরা ফ্লোতে চলে আসবে। তখন নতুন সিলেবাসও যদি দেয়, তখন তোমাদের ওটাকে কভার করতে অসুবিধা হবে না। কিন্তু হঠাৎ করে যদি তুমি ভাবো আমি শুরু করে 2 মাসে শেষ করব, হবে না, সম্ভব না, কিছুই মাথায় থাকবে না। তো সেই জন্য এটা না ভেবে যে কোথা থেকে শুরু করব, সিলেবাস কি কি হবে, মার্কস ডিভিশন কি আসতে পারে, আদৌ পরীক্ষা হবে কিনা, এইসব না ভেবে বারবার সবাইকে বলছি যে পড়াশোনাটা শুরু করো। কারণ আমি তোমাদের একটা লাইন বারবার আমার ভিডিওতে বলি, যে শেলির বিখ্যাত লাইন, যে ইফ উইন্টার কামস ক্যান স্প্রিং বি ফার বিহাইন্ড, ক্যান স্প্রিং বি ফার বিহাইন্ড, একটা কোয়েশ্চেন করছেন। তার মানে কি, এটা সবসময় কিন্তু আমাদের একটা পজিটিভ অ্যাপ্রোচ নিয়ে এগোতে হবে, যে পজিটিভ অ্যাপ্রোচ নিয়ে কিন্তু আমাদের এগোতে হবে। তাহলে দেখবে আস্তে আস্তে তোমরা নিজেদের জায়গাটাকে স্ট্রং করতে পারবে। কিন্তু এইভাবে সময় নষ্ট করলে আলটিমেটলি কোনো লাভ হবে না। কারণ অনেকে ভাবছো যে আগে নোটিফিকেশনটা দিক, পরীক্ষার ডেট ডিক্লেয়ার করুক, তারপর আমি একটা কোনো জায়গায় অ্যাডমিশন নিয়ে নেবো, নিয়ে নোট নিয়ে তৈরি করে নেবো, হবে না কিন্তু। কারণ আমি আবার বলছি যে লাস্ট যে এক্সামটা হয়েছে তার কোয়েশ্চেনের সঙ্গে এই পরীক্ষার কোয়েশ্চেন গোলাবে না। ওই প্রিপারেশন অনেকেই আছে, সিম্পল প্রিপারেশন নিয়েও কিন্তু জাস্ট বাড়িতে সেলফ স্টাডি করে অনেকে মানে কোয়ালিফাই করে গেছে আর কি, মানে কাট অফ তো একদম 100% চলে গেছে। কিন্তু এই নেক্সট এক্সাম এটা হবে না। তার সঙ্গে তোমার গ্রামার আছে, গ্রামারের কনসেপ্ট ভালো করে ক্লিয়ার করতে হবে। কারণ লিটারেচারের থেকে গ্রামার কিন্তু ইম্পর্টেন্ট এখানে বেশি। কারণ লিটারেচারে হয়তো তুমি সব প্রশ্নের উত্তর দিতে পারবে, কিন্তু গ্রামার একটা এমন জায়গা যেখানে তোমার নাম্বার কাটার জায়গা নেই। তো গ্রামারটাও কিন্তু প্যারালালি তোমাকে পড়তে হবে এবং কনসেপ্ট ক্লিয়ার করে পড়তে হবে। ক্লজ, টেন্স, ভয়েস, ন্যারেশন, জয়নিং, এই যে জায়গাগুলো যেখান থেকে ম্যাক্সিমাম কোয়েশ্চেন আসে, এই জায়গাগুলো করতে হবে। ঠিক আছে, তাহলে আমরা এখন থেকে কি করব, যার যেটা ভালো লাগে, যদি কবিতা ভালো লাগে কবিতা দিয়ে শুরু করো, যদি তোমার নাটক ভালো লাগে নাটক দিয়ে শুরু করো। নভেলটা থরলি পড়ে মানে শেষ করা সম্ভব নয়, কিন্তু শর্ট স্টোরি পড়ো, শর্ট স্টোরি কিন্তু পড়ো, কারণ শর্ট স্টোরিটা খুব ইম্পর্টেন্ট। টেক্সট, আমি আবার বলছি, টেক্সট যদি না পড়ো তুমি কিন্তু সব প্রশ্নের উত্তর দিতে পারবে না। ঠিক আছে, কারণ যেখানে ওই টেক্সচুয়াল কোয়েশ্চেনগুলো হবে, কোথা থেকে করবে কেউ বলতে পারে না। তাই তোমাকে টেক্সট পড়ে রাখতে হবে।
তুমি যেখানেই ভাবো যে আমি কোনো স্যারের কাছে ভর্তি হলে স্যার আমাকে টেক্সট পড়িয়ে সব করে দেবেন, জেনারেলি এটা হয় না। এখন ম্যাকবেথ একটা 5 অ্যাক্ট প্লে। তোমাকে যদি 5টা অ্যাক্ট পড়ে শেষ করাতে হয়, হ্যাঁ, তাহলে ওটাই শেষ করতে তোমার 1-2 মাস লেগে যাবে সময়। কারণ প্রত্যেকদিন তো আর ক্লাস হবে না। ঠিক আছে? তো বড়, বড় যেগুলো লেখা আছে সেগুলো কিন্তু কেউই তোমাকে টেক্সট হয়তো পড়াবেন না। তো সেক্ষেত্রে তোমাকেই টেক্সট নিজে পড়ে নিতে হবে। তাই টেক্সটগুলো বাড়িতে যখন যেটুকু সময় পাচ্ছ এখন থেকে পড়তে থাকো, এবং শুধু পড়া নয়, যেখানে তোমার মনে হচ্ছে এই কোয়েশ্চেনটা এখান থেকে হতে পারে, সেই কোয়েশ্চেনটা তুমি একদম নোট করে নাও। ওয়ান লাইনার করে নোট করে নাও। ম্যাকবেথের সলিলকি আছে। ঠিক আছে? সলিলকিগুলো, লেডি ম্যাকবেথের সলিলকি, হ্যাঁ? কোন অ্যাক্টে কোন সিনে সলিলকিগুলো বলা হচ্ছে, ইম্পর্টেন্ট সলিলকিগুলো, এইগুলো কিন্তু তোমাকে নোট করে রাখতে হবে। খাটতে হবে কিন্তু। সবকিছু কারোর উপর ডিপেন্ড করে থাকলে হবে না। শুধু ইউটিউবে ক্লাস দেখে বা কিছু নোটস পড়ে কিন্তু এসএলএসটি আর পাস করতে পারবে না। কারণ কম্পিটিশন অনেক টাফ। তো সেই জন্য সবাইকে বলবো এইভাবে শুরু করো। দেখো 1 মাস সময় নাও, শুরুটা করো, দেখবে তোমরা প্রত্যেকে ফ্লোতে চলে আসবে। তখন পড়তে আবার ভালো লাগবে। বসে সময় নষ্টটা করো না। ঠিক আছে? কারণ ফিউচারে কি হবে কেউ জানে না। আর আমার যেটা মনে হচ্ছে, আ যেটা হবে ভালোই হবে। খারাপ দিন শেষ হয়ে গেছে। এবার যেটা হবে ভালোই হবে। প্রত্যেকের জন্যই ভালো হবে। কিন্তু এটা মাথায় রাখবে সবসময় যে ১০ বছর স্কুল সার্ভিস হয়নি মানে একবারে ১০ বছরের রিক্রুটমেন্ট হয়ে যাবে, এটা কিন্তু হবে না। ঠিক আছে? অল্প, অল্প রিক্রুটমেন্ট হবে কিন্তু প্রত্যেক বছর হবে। রিক্রুটমেন্ট যদি কম হয়, নাম্বার অফ ভ্যাকেন্সি যদি কম থাকে, তখন কিন্তু কম্পিটিশন বাড়বে। কারণ ১০ বছরে প্রচুর বিএড ক্যান্ডিডেট আ আছে, যারা এসএলএসটির জন্য ওয়েট করছে। তো সেক্ষেত্রে একটা অ মানে টাফ কম্পিটিশন তো থাকছেই। তো সেই জন্য প্রত্যেকে এখন থেকে প্রিপারেশনটা শুরু করো। সময় নষ্ট করো না। আ যদি কারোর কোনো হেল্প লাগে তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। আমি আমার মতো করে চেষ্টা করব সেটা করার। আর খুব তাড়াতাড়ি আমি ইউটিউবে আস্তে, আস্তে এসএলএসটির উপর ক্লাস আপলোড করা শুরু করব। ইন্টারভিউর এখন প্রেশারটা আছে, তার সঙ্গে তোমার WBCS প্রিলিমসটাও আছে। তারপর আমি আস্তে, আস্তে আপলোড করা শুরু করব। তো আর বেশি কিছু বলবো না। অনেক লেন্দি হয়ে গেল ভিডিওটা। আ তো এইগুলো একটু ফলো করো। আশা করি এই গাইডলাইনগুলো ফলো করলে তোমাদের প্রিপারেশন নিতে কোনো সমস্যা হবে না।